Hello dear student, good evening. You are watching the Way of Solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের ঠিক সন্ধ্যা 6:30 থেকে আমরা নিয়ে আসি ম্যাথস ক্লাস এবং তারপর পরই ব্যাক টু ব্যাক তোমরা জিআই ক্লাস পাও। তো আজকে স্যাটারডে মানে মক টেস্ট, তো তোমাদের জন্য একটি মিক্সড ম্যাথস এবং জিআই প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্রত্যেকে আশা করি এই সেটটি তোমরা প্রথম থেকেই সিরিয়াসলি দেবে এবং তোমরা দেখতে থাকো তোমাদের প্রিপারেশন কেমন আছে, ঠিক আছে? তো প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করতে থাকো ক্লাসটি বন্ধুদের মাঝখানে এবং প্রত্যেকে ক্লাসটি করতে থাকো। তো চলো লেট স্টার্ট, শুরু করবো এখনই। তোমরা দেখতে থাকো আমাদের যে ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন, তোমরা প্রত্যেকদিন যেভাবে ক্লাসটি করো সেই রুটিনটি আরেকবার তোমরা ব্যাক টু ব্যাক দেখে নাও। এই হচ্ছে আমাদের ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন। আমাদের ধারাবাহিক সকাল থেকে সন্ধ্যা বা রাত 9টা অবধি এই শিডিউল ওয়াইজ তোমরা কিন্তু ক্লাসটি পাবে, ঠিক আছে? প্রত্যেকে আরেকবার দেখে নাও কিভাবে ক্লাসটি হয়। সকাল থেকে কারেন্ট অ্যাফেয়ার, জিকে এক্সপ্রেস, তারপরে তোমাদের ইভিনিং সেশনে আমি ম্যাথস, রিজনিং, তারপরেই তোমাদের ইংলিশ, এভাবে কিন্তু ক্লাসটি ধারাবাহিক তোমরা রেগুলার পেয়ে যাবে। আর এখন অবধি যারা নতুন আছো প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবে, যাতে করে প্রতিটি ক্লাস সঠিক সময়ে সঠিক তোমরা কিন্তু মানে তোমার ফোনে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং প্রতিটি ক্লাসে তুমি জয়েন করে নিতে পারবে, ঠিক আছে? ওকে, এছাড়া আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে ভেরিফাইড, সেখানে তোমরা প্রত্যেকে জুড়ে থাকবে, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে? তো লেট স্টার্ট, শুরু করি। চলো, ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন। তোমরা প্রত্যেকে দেখা মাত্রই আনসার দেওয়ার চেষ্টা করবে। আজকে যেহেতু মক টেস্ট, আমি কিন্তু পাশে টাইমারটা দিয়ে দেবো, তোমরা সেই টাইমার ওয়াইজ ক্লাসটি করো। বলো, দেখো ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন কিভাবে গেছে। এগুলো তোমাদের করানো হচ্ছে লেটার সিরিজ এন্ড নাম্বার সিরিজ, দুটো মিক্সড আকারে আছে। দেখো A1 C3 হবে, এখানে C3 F6 এভাবে চলেছে, ঠিক আছে? মানে একটা লেটার আর একটা কি দিয়েছে, তোমার পজিশন দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই পজিশন ওয়াইজ তুমি যদি করতে থাকো তাহলে নেক্সট টার্ম কি হবে? O15, তার পরবর্তী টার্ম প্রত্যেকে বলো U20, V21, T20 নাকি U21? জলদি প্রত্যেকে ফাস্ট করার চেষ্টা করো। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে ভেরি গুড ইভিনিং, প্রত্যেকে শুভ সন্ধ্যা। প্রত্যেকে শেয়ার করতে থাকো ক্লাসটি বেশি বেশি করে, কারণ হ্যাঁ 2 দিন অফ ছিল আমার ক্লাস, তো আবার তোমরা ধারাবাহিক ক্লাসটি পাবে, কোনো সমস্যা নেই। প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? হ্যাঁ, দেখো যেভাবে তোমরা ক্লাসটি এই প্রশ্নটি কিভাবে তোমরা সলভ করবে, যারা একদম বিগিনার্স আছো, দেখো এ থেকে সি গেছে, সি থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ও, ঠিক আছে? বেসিক্যালি সেখান থেকে 1 3 6 10 15, ঠিক আছে? তারপরে কি যাবে 21, তাই না? মানে বুঝতে পেরেছো, এখানে 2 গেছে, তাই না? এখানে 2 গ্যাপ আছে, এখানে 3 গ্যাপ আছে, এখানে 4 গ্যাপ, এখানে 5 গ্যাপ, পরেরটা হবে 6 গ্যাপ, 6 গ্যাপ। তাহলে নর্মালি তোমাদের 6 যদি গ্যাপ থাকে তাহলে এখানে 15 আর 6 21 তুমি পেয়ে যাবে। এবং তাহলে তার সঙ্গে ওর সঙ্গে তুমি 6 মানে O15, তার সঙ্গে 6 যদি যুক্ত করে দাও তাহলে এখানে U21 পেয়ে যাবে, কারণ ইউ এর ভ্যালু, ইউ এর যে পজিশন ভ্যালু আমরা জানি 21, ঠিক আছে? বাকিগুলো হবে না, তোমরা বুঝতে পারছো। 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে জট করে আনসারটা দিয়ে দাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? প্রত্যেকে বলো। 420, 545, 300 নাকি 360? প্রত্যেকে যারা সেশনটি দেখছো প্রত্যেকে ওভারঅল তোমরা শেষ অবধি দেখতে থাকো। ম্যাথস এবং জিএ এর একটা কম্প্যাক্ট সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। স্যাটারডে মক টেস্ট, যারা বেসিক আছো তোমাদের জন্য কিন্তু সেটটি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিভাবে প্রিপারেশন করবে তোমরা দেখতে থাকো। প্রতিটি মক টেস্টে তোমরা অংশগ্রহণ করো, সে জিকে হোক, ইংলিশ হোক, ম্যাথ জিআই হোক, এবং প্রতিটি মক টেস্টে তোমরা অংশগ্রহণ করে তোমাদের যে কতটা তোমরা শিখতে পেরেছো সেটা কিন্তু চেক করে নিতে পারো, তাদের প্রিপারেশন কতটা তোমরা এগিয়েছো, ঠিক আছে? তো জলদি তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে দেখো। এখানে কি বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য। দেখো বাংলা কথায় আমি দুটো জিনিস তোমাকে বলে দেবো, ধার্য মূল্য এগুলো না জানলে কিন্তু হবে না।
তিন রকমের আমাদের মূল্য হয়, ঠিক আছে, তিন রকমের আমাদের প্রাইস আমাদের জানতে হবে। একটা হচ্ছে ধার্য মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ধার্য মূল্যকে আমরা এমপি বলে জানি, এমপি মিনস মার্কেট প্রাইস। বিক্রয় মূল্যকে আমরা এসপি বলে জানি, সেলিং প্রাইস। আর ক্রয় মূল্যকে আমরা সিপি বলে জানি, মানে কস্ট প্রাইস, ঠিক আছে। তো এই তিনটে জিনিস আমাকে জানতে হবে। তো এখন বলেছে ধার্য মূল্যটা বলেছে এমপি 500 টাকা, তাহলে এসপি কত হবে? দুবার পরপর ছাড় দেওয়া আছে। কতবার ছাড় দিয়েছে? পরপর দুবার ছাড়টা দিয়েছে। তাহলে দেখো যে জিনিসটির দাম 500 টাকা, প্রত্যেকে সঠিক আনসার দিতে পেরেছো আশা করি আমি। এবার দেখো যে জিনিসটি 20% ছাড় দিয়েছে, ধরো 100 টাকা দাম ছিল, কত টাকা? 100 টাকা দাম ছিল, 20% ছেড়ে দিলে কত হবে? 80 টাকা হবে না? তাহলে দেখো এই 100 ছিল, ছাড় দিয়েছে 20, 80 হলো। এটা হচ্ছে এভাবে আমরা করবো, ঠিক আছে, শর্টকাট। পরবর্তীতে আবার যদি 100 টাকা দাম থাকে, তার উপরে 10% ছাড় দিলে আমরা 100 ধরবো, পার্সেন্টেজ যেহেতু আসে, পার্সেন্টেজে 100 ধরবো, আমরা খুব তাড়াতাড়ি আমাদের ম্যাথগুলো সলভ করে যাবে। ক্লিয়ার? শতকরা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, প্রফিট অ্যান্ড লস, এই টাইপের প্রশ্নে আমরা কিন্তু 100 ধরে করবো যেহেতু পার্সেন্টেজ। তাহলে দেখো 100 যদি দাম থাকতো, ঠিক আছে, তার উপর 10% ছাড় দিয়েছে আরেকবার, তাহলে কত টাকা দাম থাকবে? ছাড় দিয়ে কত টাকা হবে বিক্রয় মূল্য? 90। এর উপর অ্যাপ্লাই করে দিলে আমরা কি করব? দুটো শূন্য শূন্য আউট করে দাও, দুটো শূন্য আউট, ঠিক আছে। তো এখানে দেখো 50 40, 4 9 36, মানে 360 টাকা। কিছু বুঝলে? গুণ করলাম জাস্ট, ঠিক আছে, 5 8 এবং 9, এটা 40, 4 9 36। নেক্সট, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 3 নম্বর প্রশ্ন, জলদি। ওকে, তো এখানে দেখো কি বলেছে। এখানে তোমার বলেছে যে ক্লাসে যারা পাস করেছে, একটা রিজনিং আছে র্যাঙ্কিং এন্ড পজিশন থেকে, তাদের মধ্যে অমিতের স্থান প্রথম থেকে 11 এবং নিচ থেকে 31। 3 জন ছাত্র পরীক্ষা দেয়নি এবং একজন ফেল করেছে। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? ঠিক আছে। তো খুব ভালো করে যদি তোমরা কোশ্চেনটি পড়ে নাও, ঠিক আছে। এখানে কি বলেছে? কিছুই বলেনি, যে একটা ক্লাসে যারা পাস করেছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যারা পাস করেছে তাদের যে লিস্ট আউট হয়েছে, ধরো কালকে তোমাদের এমপির রেজাল্ট আউট হয়েছে, তোমরা জানো তাই না, মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট আউট হয়েছে সেখানে তোমাদের ফার্স্ট সেকেন্ড কারা কারা হয়েছে তোমরা জানো। যে যাই হোক, তো সেরকম একটা লিস্ট ধরো আগে এরকম লিস্ট আউট হতো, এখন তো তোমরা বাড়িতে বসে সবকিছু জানতে পারছো নেট থ্রু। কিন্তু আগেই যখন আগে মানে আফটার 10 ইয়ার্স বা 12 ইয়ার্স আগে তোমাদের কিন্তু এরকম অনলাইনে সুবিধা ছিল না, তখন কিন্তু লিস্ট আউট হতো, স্কুলে লিস্ট টাঙিয়ে দিত, ঠিক আছে। সে একটা দিন ছিল, সেসব বাদ দাও। যাই হোক, তো যারা পাস করেছে তাদের মধ্যে অমিতের স্থান প্রথম থেকে 11, নিচ থেকে 31। তো দেখো ক্লাসে যারা পাস করেছে তার মধ্যে প্রথম থেকে অমিতের স্থান, ধরো এখানে অমিত আছে 11th পজিশনে, ঠিক আছে, এবং নিচ থেকেই অমিতের স্থান, আবার যখন নিচের থেকে অমিত যদি কাউন্ট করতে করতে যায়, সেই পজিশনটা গিয়ে অমিতের দাঁড়াবে কত? 31তম। ক্লিয়ার? তাহলে তোমাকে এখন জানতে হবে অমিতের অরিজিনাল পজিশন উপর থেকে 11, নিচ থেকে 31। তাহলে এই টোটাল যারা পাস করেছে এই লিস্টে কতজন আছে সেটা বার করার নিয়ম হচ্ছে দুটোকে যোগ করে 1 বিয়োগ করে দাও। তাহলে 42 থেকে 1 বাদ দিলে তোমাদের 41 দেবে। বুঝতে পারছো কেন 41 হলো? কারণ এই অমিত তো মানে একজন, তাই না? তাহলে উপর থেকে একবার কাউন্ট করছি ওকে, নিচের থেকে একবার কাউন্ট করছি, তাহলে দুবার কাউন্ট করার দরকার নেই, যে কোনো একবার কাউন্ট করবো। সেই জন্য আমরা টোটালটাকে যোগ করে আমরা একটা বিয়োগ করে দিলাম। তাহলে ওভারঅল আমরা পেলাম কত? 41। এবার ব্যাপারটা হচ্ছে যে এরা তো পাস করেছে, কিন্তু ক্লাসে কতজন ছিল? ক্লাসে যারা ফেল করেছে তারাও তো ছিল। ফেল মেরেছে কজন? 3 জন, এবং পরীক্ষা দেয়নি একজন। তাহলে ওভারঅল 4 জন এখনো যোগ হবে। তাহলে 45, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের টোটাল স্টুডেন্ট। ক্লিয়ার?
প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট 4 নম্বর তোমাদের লেটার সিরিজ থেকে একটা প্রশ্ন আছে, প্রত্যেকে আশা করি সঠিক আনসার দিয়ে দেবে। যদি প্রত্যেকে সেশনটাকে শেয়ার করতে থাকো, প্রত্যেকে লাইক করে দাও জলদি করে, যারা আমাদের ক্লাস রেগুলার করো। তো তোমরা আবার সোমবার থেকে ক্লাস রেগুলার পাবে। একটু সমস্যার জন্য আমি 2 দিন অফ ছিল আমার, ঠিক আছে? তো প্রত্যেকে দেখো জলদি করে তোমরা ক্লাসটি লাইক শেয়ার করে দাও। BMW DNV FOU এভাবে চলছে, তাহলে নেক্সট টার্ম তোমাদের কি হবে? প্রত্যেকে সঠিক আনসার দাও। ইয়েস, তো অনেকে সঠিক আনসার দিয়ে দিচ্ছ অলরেডি। দেখো এখানে সিরিজগুলো তোমাকে ধরতে হবে, লেটার সিরিজগুলো তোমাদের পজিশন দেখতে পারো, পজিশন কার কত। দেখো বি পজিশন দেখো, প্রথম যদি একটা একটা করে আমরা ধরি, বি আমরা 2 জানি, ডি আমরা 4 জানি, এফ আমরা 6 জানি, তারপরে এটা কি হবে 8, তাই না? তো আমরা প্রত্যেকে জানি এইচ 8, তাহলে দেখো দুটো এইচ আছে, তো যে কোনো একটা হবে, এর মধ্যে একটা বাদ যাবে। নেক্সট টার্মকে খেয়াল করো, MNO, তো এটা বুঝতেই পারছো পজিশন ধরতেও পারো বা পজিশন ছাড়াই বুঝতে পারছো, এক এক করে করে বেড়ে যাচ্ছে। তাহলে MNO, তারপরে কি হবে পি, ই আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে এখনো বোঝা যাচ্ছে না কোনটা ঠিক কোনটা ভুল। এবারে দেখো WVU, ঠিক আছে? তাহলে এখানে দেখো UVW, তাহলে বুঝতেই পারছো এটা উল্টো দিক থেকে যদি আসো, UVW এভাবে আসছে, পিছন দিক থেকে আসছে, তাহলে ইউ এর আগের টার্ম কি হবে? টি হয় না? তাহলে বুঝতেই পারছো এর আগে একটা টি হবে। তাহলে সোজা কথায় HPT, দিস ইজ দ্য রাইট আনসার। আমাদের এসটা কিন্তু হবে না, ঠিক আছে? আমাদের গেল কোথায়? HPT, অপশন ডি, দিস ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো? যারা বেসিক আছে, বেসিকদের জন্য ক্লাসটি, এবং যারা রেগুলার ক্লাস করো তারা এগুলো পারবে। তবু তোমরা মক টেস্টে দেখো ওভারঅল শেষ অবধি তোমরা কতগুলি করতে পারছো, এটা কিন্তু তোমাদের দেখার, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট প্রশ্নটি দেখো, একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1620 হলে বাহু সংখ্যা কত হবে? প্রত্যেকে সঠিক আনসার দাও। আচ্ছা, এখানে আনসার যা আসবে সেটাই, ঠিক আছে? যদি অপশন যদি তোমাদের আসে তো ভালো, না হলে দেখো কি হচ্ছে। তো খুব ভালো করে দেখো, বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। আচ্ছা, এখানে একটা কথা বলবো, অন্তঃকোণের সমষ্টি দেওয়া থাকলে বাহু সংখ্যা বার করা যায় কি? চলো খুব ভালো করে দেখো, আমাদের অন্তঃকোণের সমষ্টি বলেছে কত? 1620 ডিগ্রি। এবার দেখো অন্তঃকোণের সমষ্টি তোমরা প্রত্যেকে জানো, একটা আমি রোজ বলছি, ভালো করে খেয়াল করে। ধরো ত্রিভুজের কটা বাহু, খুব ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু জীবনে আর ভুল হবে না। ত্রিভুজের 3টে বাহু না, তাহলে এখানে এখানে আমরা সমকোণ পাই, মানে অন্তঃকোণের সমষ্টি কত পাচ্ছি? 3টে অন্তঃকোণের যোগফল আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে খুব ক্লিয়ার বুঝে নাও যে যতগুলি বাহু তার থেকে, মানে অ্যাকচুয়ালি 2 সমকোণ না, এটা কত সমকোণ? 180 ডিগ্রি সমান সমান 2 সমকোণ, ঠিক আছে? বা আরো ভেঙে বললে, আমি একটু বোঝানোর জন্য এটা করছি, যারা করতে পেরেছো ভেরি গুড। 2 × 90 ডিগ্রি, মানে 3টে বাহু হলে দুটো 90 ডিগ্রি পাবো, মানে ভিতরের ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল বা অন্তঃকোণ, ক্লিয়ার? 3টে বাহু হলে আমরা অন্তঃকোণ 180, মানে দুটো সমকোণ পেলাম। তাহলে বলো তো, যে বহুভুজের সমষ্টি এত, মানে ধরো বহুভুজের আমরা জানি না কত n আছে, হ্যাঁ? তাহলে n যদি থাকে তার থেকে 1 কম হবে, ইয়েস অর নো? 1 কম হবে, এবং এটা 2 × 90 ডিগ্রি। কিছু বোঝাতে পারলাম? আমরা এখানে 3টে বাহু ছিল বলে দুটো সমকোণ পেয়েছি। এখানে কতগুলি বাহু আমরা তো জানি না, তো যতগুলো আসবে তার থেকে 1 কম হবে। বোঝাতে পারছি? চলো তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি 1620,
তাহলে ফটাফট তোমরা দেখতে পাচ্ছ, যদি 0 আউট করে দাও, 0 আউট করো, তাহলে এখানে 9 দুগুণে 18, 18 যদি এখানে ভাগ করে দাও, তাহলে এটা আউট করলাম, তাহলে 18, ঠিক আছে, মানে 9 আসছে না, তাহলে n এর ভ্যালু তোমাদের 10 দেবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এখানে বাহু সংখ্যা তোমাদের 10 আসছে। ঠিক আছে, যদি তোমরা রিচেক করে নাও, দেখো রিচেক যদি করে নাও 10, তাই তো, 10 থেকে আমরা 1 বাদ দাও, 10 থেকে 1 বাদ দিলে 9, 9 ইন্টু 120, ঠিক আছে, তাহলে 0, বুঝতে পেরেছো, 1620, যেদিক থেকে যাবে তোমাদের বাহু সংখ্যা 10 দেবে। ক্লিয়ার? দেখো যদি তোমরা এইসব অসুবিধা লেগে তোমরা মনে রাখবে যে টু ইন্টু n মাইনাস 1 সমকোণ, এটা সমান সমান হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। এটা ফর্মুলা কিভাবে ফর্ম হচ্ছে আমি সেটা দেখানোর জন্য এগুলো বোঝালাম। ক্লিয়ার? তোমরা বুঝে নাও যারা বেসিক আছো, যে 3টে বাহু হলে 2টো সমকোণ দেবে তার অন্তঃকোণের সমষ্টি। তাহলে যদি কতগুলো বাহু আমরা জানি না, তার অন্তঃকোণ আমরা কি দেবে? যদি n যদি বাহু হয়, 1 কমিয়ে দাও, তার সঙ্গে 180 ডিগ্রি গুণ করে দাও, সেটা হচ্ছে তোমার বাহু। তাহলে এখানে সম্ভবত 10 হবে। ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই, প্রত্যেকে পরবর্তী প্রশ্নের দিকে এগো। n আমাদের এলো কত? 10, বাহু সংখ্যা। ঠিক আছে, আচ্ছা নেক্সট 6 নম্বর তোমাদের প্রত্যেকে পারা উচিত লেটার সিরিজ যারা করেছো। ঠিক আছে, আমার ক্লাস যারা করেছো লেটার সিরিজ, যেটা প্রত্যেকে পারা উচিত। বলো AZBYCX নেক্সট কত হবে? আচ্ছা একটা কথা বলি, সিম্পলিফিকেশন আমি তোমাদের যেটা নিয়েছিলাম, সিম্পলিফিকেশনে কিছু প্রবলেম তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে 2 একজনের, তো সেটা ফরম্যাট হয়তো বুঝতে পারোনি, তো আমি সেটা বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে, যদি আজকে সম্ভব হয় আজকে, ওটা লাইভ ক্লাসে করালে বেটার হয়। ঠিক আছে, তো সেই ক্লাসে আমি তোমাদের দুটো প্রবলেম দেখছিলাম, অনেকে বুঝতে পারোনি। ঠিক আছে, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো, আজকে সম্ভব হলে আজকে ক্লিয়ার করবো। ঠিক আছে, তো প্রত্যেকে সেশনটিকে জলদি লাইক করে দাও, দ্রুত শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে, যাতে প্রত্যেকে এই হেল্পফুল সেশনে পার্টিসিপেট করে তার প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। ক্লিয়ার? প্রত্যেকে শেয়ার করতে থাকো। বলো AZBYCX নেক্সট টার্ম কি হবে? জলদি, EW, টিভি, SU নাকি DW? যদি প্রত্যেকে দেখো এখানে যে পজিশনটা আছে, পজিশনটা হচ্ছে তোমাদের মানে অপোজিট পজিশন, তাই না? অপোজিট পজিশন, অপোজিট মানে বিপরীত। A তার সঙ্গে Z থেকে আমরা প্রত্যেকে জানি, B এর সঙ্গে Y, C এর সঙ্গে X। নেক্সট কি যাবে? D এর সঙ্গে W, বুঝতে পারছো? কারণ D এর ঠিক তলায় W থাকে কখন? যখন কিনা আমরা এভাবে লিখতে পারি AB CD EF GH IJ KL M, এখান থেকে ব্রেক করবে MN থেকে ব্রেক করবে। ঠিক আছে, MN OP QR ST UV W X Y Z, বুঝতে পারছো? D এর সঙ্গে W গেল। ক্লিয়ার? এভাবে কিন্তু আসে, যারা বেসিক আছো তারা শিখে নাও অনেক। আচ্ছা নেক্সট তোমাদের প্রবলেম, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। বলো একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস করা হলো, পূর্ব মূল্যে ফিরে যেতে কত % বাড়াতে হবে? দারুণ একটি প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দাও। অপশন এ 15, অপশন বি 20, অপশন সি 25, অপশন ডি হচ্ছে 9। তো জলদি দেখো এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমরা কি করবে? এখানে তোমাদের পার্সেন্টেজ থেকে যে প্রশ্নটি এসছে, যে হ্রাস বলতে ব্যাপারটা বুঝতে হবে যে কমানো, তাই না? হ্রাস বলতে দ্রব্যমূল্য কমানো হয়েছে, তাই না? তো এখানে খুব ভালো করে দেখো যে পূর্ব মূল্যে ফিরে যেতে কত % বাড়াতে হবে। তা খুব ক্লিয়ার তোমাকে বুঝতে হবে, ধরো 100 ছিল,
80 করেছে, তাই না? তাহলে এখান থেকে আবার এটা ফিরে আসতে কত পার্সেন্ট বাড়াতে হবে? অনেকে বলবে স্যার 20% তো কমিয়েছি, তাহলে 20%ই বাড়িয়ে দিলে হয়ে যাবে। অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে যে স্যার এ তো মানে একদম বেসিক ক্লিয়ার, একদম মূল বিষয় তোমাকে যে 20% কমেছে স্যার, তারপরে 20% বাড়িয়ে দিলে আবার আগে চলে যাবে না, সেরকম কিন্তু কেস না। কারণ পরের বারে যে 20%টা বাড়াবে সেটা কিন্তু কার উপরে? এই 80-র উপরে বাড়াতে হবে। ক্লিয়ার? বেসিক জিনিস কিন্তু ক্লিয়ার থাকা খুবই দরকার, ঠিক আছে? 80-র উপর বাড়াতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে, যখনই এই টাইপের প্রবলেম তোমাদের দিয়ে দেবে, তোমরা কি করবে? অনেকে বুঝতে পেরে তোমরা বলে দিচ্ছ 25%, ওকে ঠিক আছে। তো দেখো, মনে রাখবে যে হ্রাস এবং বৃদ্ধির সঙ্গে এখান থেকে বুঝতেই পারছো যে কতটা কমেছে, 20 কমেছে না? এই যে এই ব্যাপারটা ঘটবে, 80-তে 20, তাহলে 80-তে কতটা বাড়াতে হবে? বোঝা গেল? 25%। এটা অ্যাকচুয়ালি হবে তো কি করে? আমি একটা ফরম্যাট দিয়ে দেবো, সেটা প্রত্যেকে দেখে নাও, যে x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100। এইখানে কি হচ্ছে স্যার? এক্সটা কি? এক্সটা হচ্ছে যত পার্সেন্ট কমানো বা বাড়ানো হচ্ছে। কি বললাম? এক্সটা হচ্ছে যতটা বাড়ানো অথবা কমানো হচ্ছে। তাহলে এখানে ক্লিয়ার তোমাকে বুঝতে হবে যে 20% স্যার কমিয়েছে, হ্রাস করিয়েছে কত? 20%, 20 বসালাম। বোঝাতে পারছি? এবারে দেখো 100 লিখেছি, 100 লিখিনি, 100 এবং তুমি খেয়াল করবে যে হ্রাস হচ্ছে না বৃদ্ধি করছে। প্রথম লাইনটা খেয়াল করবে যে হ্রাস হচ্ছে। যখনই হ্রাস হবে এখানে পজিটিভটা নেবে না, নেগেটিভটা নেবে। তাই 100 থেকে আমরা যদি -20 করি, কত দেবে? 80 দেবে। ফরম্যাট ক্লিয়ার? এক্সটা কি স্যার? এটা হচ্ছে এক্স কতটা কমছে কতটা বাড়ছে, একদম বেসিক ক্লিয়ার করে নাও। তাহলে x/100 প্লাস মাইনাস এক্স ইন্টু 100, এটা করলে তোমাদের দেবে কত? 25%। বুঝতে পারছি? তো আজকের প্রশ্নের সঠিক আনসার হবে তোমাদের যে কোনো জিনিসের দ্রব্যমূল্য 20% হ্রাস করা হলে পূর্ব মূল্যে ফিরে যেতে তোমাকে কত পার্সেন্ট বাড়াতে হবে? এটা কিন্তু তোমাদের 25%। ওকে, একইভাবে বলতো দ্রব্যের মূল্য, ওকে, একটু প্রত্যেকে দেখে নাও, দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে পূর্ব মূল্যে ফিরে যেতে কত পার্সেন্ট বাড়াতে হবে? কমাতে হবে, সরি, এরকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছ? কোনো দ্রব্যমূল্য 20% বৃদ্ধি পেলে পূর্ব মূল্যে ফিরে যেতে কত পার্সেন্ট? এখানে বেড়েছে মানে কমাতে হবে। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট কি লাগবে? ক্লিয়ার? যে 100 থেকে 120 গেছে না, এই ফরম্যাট কিন্তু তখন কাজে লাগবে না। তখন কি হবে? 100 থেকে 120, 120 থেকে 100 আসতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে সেই টাইপের প্রশ্নগুলি তোমাকে করতে গেলে ফরম্যাট কিন্তু একই আছে স্যার। কি ফরম্যাট? ফরম্যাট কিন্তু এই ফরম্যাটই তোমাকে কাজে লেগে যাবে। এই ফরম্যাটটা হচ্ছে দারুণ ইম্পর্টেন্ট একটি ফরম্যাট, যে এক্স প্লাস মাইনাস এক্স যখনই বৃদ্ধি পেয়েছে, আমি কি করবো এখানে? আমি করব 20 বৃদ্ধি পেয়েছে না, 20 লিখবো, এক্স মানে 20। আর নিচে কি বললাম? বৃদ্ধি পেলে চোখ কান বুঝিয়ে প্লাস করবে। কি করবে? চোখ কান বুঝিয়ে প্লাসটা করবে। 100 প্লাস 20 একেবারে করে দিলাম, 100 প্লাস 20 একদম বেসিক, প্রত্যেকে তারাও বুঝতে পারবে, 120। ক্লিয়ার? তার সঙ্গে একটা 100 গুণ ছিল, শর্ট করা বলেছে, 100 গুণ করে দাও। স্যার এখান থেকে যদি করা যায়, আলটিমেট একটা শূন্য কাটবে, ঠিক আছে? তো যাই হোক, ক্লিয়ার বুঝে নাও যে একটা শূন্য কাটবে তোমাদের। এবার দেখো আছে কি 200/12। আচ্ছা 200/12 মানে কত? 200/12 মানে হচ্ছে তোমাদের 50/3। বুঝতে পারছো তো যারা বেসিক আছো? কি করে করলাম দেখো, 200/12 এই মানেটা হচ্ছে, যদি কাটাকুটি করে দাও 4 দিয়ে, তাহলে এখানে দেবে 50, এখানে দেবে কত? 3। এবার স্যার 50/3 মানে কত? পরীক্ষায় এটা নাও থাকতে পারে, আরেকটু ভেঙে দাও, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে, 16.2-3%। এগুলো যারা রেগুলার ক্লাস করো তারা কিন্তু মুখস্থ হয়ে যাবে যে স্যার 20% হ্রাস করা হলে পূর্ব মূল্যে ফিরে যেতে 25% বাড়াতে হবে।
আবার যদি 20% বাড়াতে হয় পুরো মূল্যে ফিরে যেতে, তোমার 16.23% কি হবে, কমাতে হবে। তাহলে আজকে সঠিক আনসার তোমাদের কি দিল, 16.23%। ঠিক আছে, পরিষ্কার প্রত্যেকে, ক্লিয়ার? এরকম কিন্তু কেউ বোঝাবে না, তোমাদের আজকে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোনো যাক। পরবর্তী প্রশ্নের দিকে 8 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রত্যেকে দেখো, সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 105 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 2 কিমি/আওয়ার বেগে চলমান এক ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করল, তাহলে ট্রেনের গতিবেগ কত? প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। এবং যারা এই ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকে, যারা আমার রেগুলার স্টুডেন্ট, তোমরা আসো প্রত্যেকে সেশনটাকে একটু শেয়ার করে দাও, প্রত্যেকে একটা করে লাইক তো অবশ্যই করে দাও, কারণ তোমাদের জন্য এত মেহনত করে রেগুলার কিন্তু ক্লাস নিয়ে আজকে তোমাদের স্যাটারডে মক টেস্ট হচ্ছে। ওকে, চলো। 105 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 2 কিমি/আওয়ার বেগে চলমান এক ব্যক্তিকে 2 সেকেন্ডে অতিক্রম করলো। ঠিক আছে, তাহলে ওই ট্রেনটির গতিবেগ কত? ওই ট্রেনের গতিবেগ কত? স্পিড অফ দ্য ট্রেন। প্রত্যেকে বলো, 180, 150, 187 নাকি 189? জলদি ফার্স্ট করো প্রত্যেকে। আচ্ছা স্যার, এই প্রবলেমগুলো কি করে করবো? প্রত্যেকে দেখে নাও যারা বেসিক আছো, 105 মিটার লম্বা একটি ট্রেন তো বলেছে, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু ওই যে বিপরীত দিক থেকে আসছে এক ব্যক্তি, তার মানে কি তাকে 2 সেকেন্ড অতিক্রম করলো। স্যার এখানে তো ট্রেনের স্পিড বলা নেই, না বলা থাকবে না, তোমাকে স্পিডটা ধরে নিতে হবে। চলো একটা ফরম্যাট আমি বলবো বাংলাতে, প্রত্যেকে লিখে নাও যে যে গতিবেগ, এটা আমরা জানি, গতিবেগ ইনটু সময় ইকুয়াল দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। প্রত্যেকটা জানো তো যে আমরা এস ইনটু টি, আর একটু ভালো করে লিখলে বা শর্টকাট ওয়ে এটা কি বললাম, স্পিড ইনটু টাইম, সেটা আমরা ডিস্টেন্স অর ডির সঙ্গে আমরা ইকুয়াল করে দিতে পারি। তাহলে এখান থেকে দেখো আমাদের স্পিড বলে দিয়েছে কত, দেখো আর একটা জিনিস ক্লিয়ার বুঝতে হবে, বিপরীত দিক থেকে যখন আসছে অপোজিট ডিরেকশন থেকে, তাহলে তোমাদের জানতে হবে যখনই অপোজিট ডিরেকশন বা বিপরীত কথাটি থাকবে, বিপরীত দিক থেকে আসলে রিলেটিভ স্পিড বাংলায় কি, আপেক্ষিক গতিবেগ, গতিবেগ কি হবে, প্লাস করতে হবে, কি হবে, প্লাস হবে। এটা স্যার জানা আছে তো, অপোজিট বা বিপরীত দিক থেকে যখন আসবে রিলেটিভ স্পিড আমরা প্লাস। সেম প্রবলেম যখন একই দিকে যাবে, ধরো একটা ট্রেন আগে গেল বা তারপরে একটা ট্রেন ছাড়লো, তো তখন দুটো ট্রেন কখন পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরকে মিট আপ করবে। একটা চোর দৌড়ালো, পিছনে একটা পুলিশ দৌড়ালো, পুলিশ চোরকে ধরবে, নিশ্চয়ই পুলিশের গতিবেগ বেশি হতে হবে, এক সময় ধরে ফেলবে। তাহলে এই টাইপের কেস বললে তখন তোমাদের কি করতে হবে, রিলেটিভ স্পিড আমরা বিয়োগ করব। তো এখন বলেছে বিপরীত দিক থেকে, তাহলে রিলেটিভ স্পিড যোগ করব। আচ্ছা ট্রেনের স্পিড আমরা জানি না, আমরা ধরলাম ট্রেনের স্পিড কত, এস ধরে নিলাম, কিন্তু মানুষের যে গতিবেগ ছিল কত, এস প্লাস টু বলেছে না, 2 কিমি/আওয়ার, তার সঙ্গে টাইম গুণ করব। আচ্ছা এটা কিসে আছে বলতো, গতিবেগ, তাই না, কিমি/আওয়ারে আছে, কিন্তু এখানে স্যার বলেছে মিটার সেকেন্ড। তাহলে তোমাকে একটু বুদ্ধি করে এই জিনিসটাকে কি করব, 5/18 করে নেব। মানে এটাও তোমাদের জানা উচিত যারা বেসিক ক্লাস করবে আস্তে আস্তে, যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হলে কি করতে হবে, 5/18 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে স্যার, সে অনেক তোমাদের ভেঙে বোঝাতে হবে। তাহলে যে মনে রাখবে যে কিমি থেকে মিটার ছোটোর দিকে যাচ্ছি, তাহলে ছোটটা উপরে দেবো, বড়টা নিচে। মানে সোজা কথায় তোমাকে করতে হয় কি, যে 3600/1000 দিয়ে ভাগ করতে, তাই না, কারণ 1 কিমি মানে 1000 এবং 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা গুণ করে কাটাকুটি করে দেখবে তোমাদের 5/18 দেবে, দেখবে এই যে দুটো শূন্য আউট করো, এখানে 5 দুগুণে 10, এটা 18 দুগুণে 36 এসছে 5/18।
ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, 5/18 কোথা থেকে আসে, অনেকে প্রশ্ন থেকে স্যার কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি কিমি পার আওয়ার মানে কি, আমরা 1 কিমি মানে 1000 মিটার, মিটারে চলে গেল। আর ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে সেটা আমরা গুণ করব 1000/3600 দিয়ে। ক্লিয়ার প্রত্যেকে? গেল তাহলে এটা, তাহলে মুছলাম এটা। ওকে, তাহলে দেখো s প্লাস 2 ইন্টু 5, 5/18 এটা আমরা করে দিলাম। তার সঙ্গে কত, এটা তো স্পিড হলো, এটা হলো স্পিড পার্ট। এবারে তার সঙ্গে কত গুণ করব, প্রত্যেকে দেখো আমরা কত সেকেন্ডে 2 সেকেন্ড অতিক্রম করেছি, টোটাল দূরত্ব কত, 105 মিটার। ক্লিয়ার প্রত্যেকে? চলো এবার একটু কাটাকুটি করে দাও। আমাদের দরকার কি বলতো, এস এর ভ্যালু দরকার, আর কিছু না। তাহলে এখান থেকে দেখো ক্লিয়ার, এর সঙ্গে 5 দিয়ে এদিকে ডাইরেক্ট কেটে দিতে পারি, 5 একুশন 105, এই 2 দিয়ে 18 কাটো 9, তাহলে 9 দিয়ে 21 গুণ করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে এখনো কিন্তু 2 পড়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে কি করে, খুব তাড়াহুড়ো করতে গিয়ে জাস্ট এটার সঙ্গে এটা গুণ করে দাও, যে 9 এবং 18 মানে 189 আসলে কিন্তু তারা অপশনের দিকে দেখে নেয় যে স্যার অপশনে তো 189 আছে, ঝট করে মেরে দেয় 189, কিন্তু সেটা কিন্তু আলটিমেট রং হয়ে যায়, তাই না? কারণ এখানে s প্লাস 2, এস এর ভ্যালু আমাদের বার করতে হবে, তখন 189 থেকে আমাদের 2 বাদ দিয়ে দিতে হবে, মানে 187 দেবে। বুঝতে পারছি? কার, ট্রেনের স্পিড, মানে স্পিড অফ দ্য ট্রেন আমাদের আসবে কত, 187। প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে চলো আজকে সঠিক অ্যান্সার আমাদের 107। দেখো আজকের ক্লাসটি অনেকটা তোমাদের মানে কি হবে, মানে ডাউট ক্লিয়ারিং বলতে পারো, যাদের যা সমস্যা আছে। ঠিক আছে, এই ক্লাসে তোমরা সেগুলো আমি ক্লিয়ার করে দেবো, এবং বেসিক থেকে যারা ক্লাস করছো প্রত্যেকে বুঝতে পারবে যদি কিনা তোমরা রেগুলার আমার ক্লাস করতে থাকো। ওকে, ক্লিয়ার তো? কোন ফরম্যাট কাজে লেগেছে? ফরম্যাট কাজে লেগেছে এই যে গতিবেগের সঙ্গে সময় গুণ করলে স্পিড ইনটু টাইম, সেটা কিন্তু আমাদের ডিস্টেন্স, এই ফরম্যাট এখানে কাজে লেগেছে। চলো নেক্সট, একটা তোমাদের লেটার সিরিজ থেকে মানে গ্যাপ আছে, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও জলদি। ডি স্পেস এভাবে গেছে, ডি এন এন এভাবে গেছে। তো এখানে সঠিক তোমাকে ক্রম মেনটেন করে সঠিক অর্ডার অনুযায়ী তোমাকে দেখাতে হবে যে অপশন এ বি সি ডি এর ভিতরে কোনটি সঠিক, তোমাকে একটাকে চুজ করতে হবে। প্রত্যেকে বলার চেষ্টা করো। বলো। ওকে, তো এখানে দেখো তোমরা প্রথমে কি করবে, সিকোয়েন্স মেনটেন করতে হলে তোমাদের প্রথমে লেটারগুলোকে গুনে নিতে হবে, কতগুলি পজিশন আছে এক করে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো যখনই আমাদের 12টা আসবে না, আমি কি বলেছিলাম, যখনই 12 দেবে তোমাকে মনে বা তোমার মাথায় চলে আসবে যে কি 3 অথবা 4-এ ভাঙবো। কিসে ভাঙবো? 3 অথবা 3-এ ভেঙে দেখতে পারো, দেখবে যে সঠিক মেনটেন যদি করে তো খুবই ভালো। আমি এখানে করবো 4টে করে ভেঙে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, না হলে আমি 3-এ যাবো। ওকে, এবার দেখো একদম লাস্ট লাস্ট ফরম্যাটকে চেষ্টা করো, যে ডিএম একটা এন আছে, একটা ঘর শুধু ফাঁকা আছে, সেই ঘরে বসাতে পারলে আমাদের আগের গুলো আমরা বসিয়ে দিতে পারবো। ডিএম, এবার এখানে দেখো ডিএম, কিন্তু এখানে তো স্যার এন এন আছে, তাহলে অবশ্যই এখানে একটা এন হওয়ার সম্ভাবনা প্রবল। কি বললাম, ডিএম এন একটা হলে ওটা কিন্তু ভালো দেখাবে, বা সেটাই হবে। ডিএম এন এন হয়ে গেল আমাদের, ব্যাস। তাহলে এখানে যখন এন এন হয়ে গেল স্যার, এখানে ডিএম বসিয়ে দিতে পারি, তাহলে দুটো একই রকম চলে এলো। এভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, এখানে কি দরকার, একটা এম দরকার, এখানে একটা এন দরকার। তাহলে সঠিক সঠিক যে ফরম্যাট গেল ডিএম এন এন, ডিএম এন এন, এভাবে 4টে হচ্ছে, তাই না? তাহলে 4টে তোমাদের পার্ট এসছে, তাহলে সঠিক যেটা আমাদের দরকার এম এন ডিএম এন, ঠিক আছে, বুঝতে পারছি? এম এন ডিএম এন, এটা হচ্ছে আমাদের লেগেছে। কোনটা লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন বি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, প্রত্যেকে দেখো জলদি করে সঠিক আনসার দাও। যে একটি শ্রেণীতে 17 জন ছাত্র আছে, নববর্ষের শুরুতে একে অপরকে চকলেট বিতরণ করেছে। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, চকলেট দিচ্ছে। তাহলে মোট কতগুলি চকলেট প্রয়োজন? মোট কতগুলি চকলেট প্রয়োজন? তোমাদের 289, 136, শুধু 34 আছে, আর একটা আছে 272। ক্লিয়ার প্রত্যেকে? বলো, একটু ভাবো দেখি। 17 জন আছে, প্রত্যেককে একটা করে চকলেট দিচ্ছে।
ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যারা বুঝতে পারছো না, এই ফরম্যাটগুলো মনে রাখবে যখনই তোমাদের চকলেট বিতরণ হবে, চকলেট বিতরণ হবে, গ্রিটিংস কার্ড, ঠিক আছে, এগুলি যখন একে অপরকে বিতরণ করবে ফরম্যাট হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে মনে থাকবে। আর এই রিলেটেড আরেকটা প্রবলেম আসে তোমাদের হ্যান্ডশেক, ঠিক আছে, একে অপরকে হ্যান্ডশেক করলো, তখন কিন্তু মনে রাখবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, মানে যতগুলি হাত, দুটো হাত একসঙ্গে হয়ে গেল না, মানে দুটো থেকে ধরো একটাতে চলে এলো হ্যান্ডশেক, দুজন মিলে তো একটা হ্যান্ডশেক হয় নাকি, দুজন দুটো হ্যান্ডশেক করে, তাই না, তাহলে কমে যাবে। বেসিক্যালি মনে রাখবে হবে যে দুটো হাত মিলে তো এক জায়গায় হয়ে গেলে একটা হ্যান্ডশেক হয়, তাই না, তাহলে সেখানে কি হবে ডিভাইডেড বাই টু, মনে থাকবে। তাহলে যখনই এভাবে হবে, কিন্তু যখন চকলেট বিতরণ করছে একটা দিচ্ছে ও একটা দিচ্ছে, ক্লিয়ার, তাহলে সেখানে কিন্তু একে অপরকে আদান প্রদান করছে, তাহলে তখন কিন্তু বেশি হবে মনে রাখবে। তাহলে এখানে ফরম্যাট যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার বুঝিয়ে দাও, 17 জন আছে না, 17 ইন্টু 16, ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে। তো এটা হবে তোমাদের সঠিক আনসার যদি বুঝতে পারো। আর হ্যান্ডশেক বললে তাহলে কি হতো প্রত্যেকে বলো দেখি জলদি। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যান্ডশেক হলে কি হতো বুঝতে পেরেছো, তাহলে 17 তখন হতো কি n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, এই ছিল ফরম্যাট, তাহলে তখন কমে যেত, বুঝতে পারছো। এখানে তোমাদের 272 দিচ্ছি, ঠিক আছে, ওকে, চলো তাহলে এই ছিল আজকের ফরম্যাট। আজকে কিন্তু বলেছিল কি নববর্ষের শুরুতে একে অপরকে চকলেট দিচ্ছে, তাহলে মোট কতগুলি চকলেট প্রয়োজন, আজকে সঠিক আনসার কিন্তু 272 হচ্ছে। যদি কি বলতো তোমাদের হ্যান্ডশেক, তখন কিন্তু তোমাদের আসতো 136, তাই না, হাফ হয়ে যেত। আচ্ছা প্রত্যেকে ক্লিয়ার, এই টাইপের প্রবলেম আসলে একদম উড়িয়ে দেবে, ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই, প্রত্যেকে ইয়েস করে দাও যে স্যার ঠিক আছে। আচ্ছা প্রত্যেকে দেখে নেবে, তোমরা কিন্তু যুক্ত হবে আনএকাডেমি, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম, সেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে একদম গ্যারান্টি সহকারে। এখানে কিন্তু তোমাদের মিশন খাকি ব্যাচ অলরেডি চলছে, সেটা তোমরা জেনারেল অ্যাওয়ারনেসটা শুরু করতে পারবে জুন থেকে, এবং আমার ক্লাসও চলছে ম্যাথ জিআই, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ওয়ে, মানে দুটি ক্লাসই তোমাদের আমি নিই। তো যে কোনো সমস্যা হলে তোমাদের এই সাবস্ক্রিপশনের ব্যাপারে তোমরা কিন্তু ফোন করতে পারো আলামিন রহমান, বা এই নম্বর আমাদের প্রতিনিধি আপনাকে কল ব্যাক করে নেবে, কি আছে 7825860843, এই নাম্বারে তোমরা মনে রাখবে। যারা বিগিনার্স আছো তোমরা সাবস্ক্রিপশন নেওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারবে, এবং তোমরা এখান থেকে কি পারবে ক্র্যাক ডাব্লিউবি এবং জেনারেল কম্বাইন এক্সাম প্রিপারেশন নিতে পারবে উইথ তোমাদের এক্সপার্টদের সঙ্গে, ঠিক আছে। তো প্রত্যেকে মনে রাখবে সাবস্ক্রিপশন নেওয়ার সময় ইউজ কোড আলামিন9 করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আমাদের প্রাইসটা হাইক হতে চলেছে আস্তে আস্তে, তোমরা 3 মান্থস 4 মান্থস এবং 6 মান্থ 12 মান্থস তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে তোমরা আমাদের সঙ্গে প্লাস কোর্সে যুক্ত থাকতে পারবে, দুর্দান্ত ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেখানে পোল দিয়ে ক্লাসগুলি করানো হয়, ঠিক আছে। সেখানে তোমরা কি কি পাবে, তোমাদের প্রিয় শিক্ষকের কাছ থেকে সবকিছু শিখতে পারবে, সম্পূর্ণ সিলেবাস এখানে কভারেজ করা হয়, নিয়মিত প্রশ্নপত্রের সমাধান হয়, তোমাদের যে প্রশ্ন ডাউট কোয়ারিজ থাকে সেখানে কিন্তু তোমরা ডাউট ক্লিয়ারিং পার্টে তোমরা ছবি তুলে পোস্ট করতে পারবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। আর পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি সেখানে দেওয়া হয়, টেস্ট সিরিজ তোমরা দিতে পারবে, সাপ্তাহিক বা উইকলি যে মক টেস্ট সেটা তোমরা সেখানে দিতে পারবে। আর বেসিক্যালি তোমাদের যে প্রবলেম ডাউট ক্লিয়ারিং তোমরা ফোন বলতে সেখানে তোমাদের রেজ হ্যান্ড একটা অপশন থেকে, সেই রেজ হ্যান্ড করলে তোমরা সরাসরি আমাদের সঙ্গে কথা বলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। এই ফ্যাসিলিটিসগুলো তোমরা পেয়ে যাবে, তো দ্রুত যুক্ত আনএকাডেমিতে এবং তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নাও। ওকে, এই কোডটি ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো সরাসরি চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্নের দিকে, যে একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1/20 1/15 1/12, তাহলে এবং পরিসীমা যদি 30 সেন্টিমিটার হয়, তাহলে ওই ত্রিভুজের যে স্মলেস্ট যে বাহু ছোট বাহুটির লেন্থ কত। প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো, এ বি সি আর ডি।
আচ্ছা, তো এখানে দেখো যারা নতুন আছো তারা প্রত্যেকে দেখে নাও, যারা পুরনো আছে তারা তো বুঝতে পারবে। এখানে ত্রিভুজের বাহুর অনুপাত বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে। আচ্ছা, আমরা কি জানি পরিসীমা মানে কি জানি, একটা ত্রিভুজের এই তিনটে বাহুর যোগফল মানে পরিসীমা। তাহলে ধরো এই তিনটে বাহুর যোগফল সমান তোমার 30 বলে দিয়েছে। তাই তিনটে বাহুর অনুপাতটা আমরা বার করে নেব, যে বাহুর অনুপাত, যে বাহুর অনুপাত কত, এখানে 1/20, 1/15 1/12। এখান থেকে আমরা এলসিএম করতে পারি। এলসিএম মানে কি বলতো, এখানে আমরা সরল অনুপাতে নিয়ে যেতে গেলে 20, 15, 12 এলসিএম নেবো। এই তিনটের এলসিএম নিলে তোমাদের 60 দেবে। তাহলে এই 60টা প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হয়, মনে থাকবে, প্রত্যেকটার সঙ্গে 60 গুণ করে দিতে হয়। গুণ করে দাও। তাহলে এখান থেকে 3 পেলাম, এখান থেকে 4 পেলাম, এখান থেকে 5 পেলাম। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে বলতো, 3:4:5 হচ্ছে তোমাদের তিনটি বাহুর মানে অনুপাত। তাহলে ক্লিয়ার বুঝতে পারছো যে ক্ষুদ্রতম বাহু মানে ছোট বাহু 3, তাহলে 30 যদি তোমার টোটাল হয়, তাহলে 3/12 এটা হবে তোমাদের ছোট বাহু, তাই না, স্মলেস্ট যে বাহুটি। তাহলে 4 দিয়ে এটা কাটো, 4 সাথে 28, তো এখানে 2/4 মানে হাফ দেবে। তাহলে 7.5 মিটার তোমাদের সঠিক আনসার। বুঝতে পারলে, সেন্টিমিটার হবে, সেন্টিমিটার যেহেতু সেমিতে বলেছে। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে সেই ত্রিভুজের ছোট বাহুটির দৈর্ঘ্য হবে 7.5 মিটার। আচ্ছা, লংগেস্ট যদি বলতো তাহলে ক্লিয়ার বুঝতে পারছো, লংগেস্ট যদি বলতো তোমাদের কি হতো, 5 ইন্টু, তাই না, এই রেশিওতে তোমাদের যাবে প্রতিটি প্রশ্ন। ঠিক আছে, মানে 5 × 35 এবং 2.5 মানে 37.5 মিটার। ইয়েস অর নো? বুঝতে পারছো? ভুল হলো, সরি, ভুল হলো, এটা একটু ভুল হলো, সরি। এখানে তোমাদের তখন আসতো কি, তখন তোমাদের যে লার্জেস্ট যেটা বলবি, তখন তোমাদের 30 × 5 তোমাদের 12 হতো না। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ক্লিয়ার তোমাদের 2 দিয়ে কাটতে হবে। 14 × 12, 15 × 30, তাহলে ঠিক আছে। তো আরেকটু যেত, এখানে 6 দিয়ে যেত, সরি 6 দিয়ে যদি দিয়ে দাও ডাইরেক্ট 14 × 12, আর এটা হচ্ছে 5 × 6 = 30, হ্যাঁ, তাহলে এখানে 12.5 আসতে থাকবে। চল 12.5 আসবে। ইয়েস, ক্লিয়ার। এভাবে তোমরা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। অনুপাত দিয়ে তোমরা এই টাইপের প্রবলেমগুলো করে নিতে পারবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন থেকে এগো চলেছে। এটা তোমাদের লেটার সিরিজ যে গ্যাপ, সেই গ্যাপ তোমাকে ফিল আপ করতে হবে। প্রত্যেকে দাও সঠিক অ্যান্সার, এ, বি, সি আর ডি। প্রত্যেকে বলো যে এই গ্যাপ যেটা তোমাদের সঠিকভাবে পূরণ করলে কি দেবে। প্রত্যেকে সেশনটিকে শেয়ার করে দাও, লাইক অবশ্যই করে দাও। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা তো ক্লাসটা দেখছোই আশা করি, এবং যারা নতুন বা বিগিনার্স আছো প্রত্যেকে ওয়েট করো। আমি কিন্তু প্রতিটি প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো তোমাদের। যেমন নাম্বার সিম্পলিফিকেশনে দুটো প্রবলেমস অনেকের আটকেছে, আমি কিন্তু সেটা দেখে দেবো বা ক্লিয়ার করে দেবো, কথা দিলাম। প্রত্যেকেই দেখতে থাকো, শেয়ার করতে থাকো। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, যে একটা সিরিজ তোমাদের চলেছে। ক্লিয়ার? এখানে দেখো সি ড্যাশ বি ড্যাশ এভাবে চলেছে, বি এভাবে। তো দেখো কিভাবে করলে সুবিধা হবে। যদি একটা ক্লিয়ার দেখতে পাও, অনেকটা বোঝা যাবে যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। দেখো 18 যখন হবে তোমাদের মনে থাকতে হবে, বেসিক্যালি 18 যখনই তোমাদের আসবে, যখনই তোমার আসবে না, তোমাকে মনে রাখতে হবে যে 6 এবং 3-এ ভাঙতে পারি, ঠিক আছে, অথবা 9 দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে। ওকে, 3 6 ভাঙাটাই বেটার হবে। তা আমরা তিনটে করে পার্ট করে নিতে পারবো। তিনটে করে পার্ট করে নাও দেখি। তো দেখো সব থেকে সহজ এটাই হবে এখানে, এই টাইপের ক্ষেত্রে।
তো একটা পার্ট আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি সিএবি পড়ে গেছে। তাহলে এখানে তো একটা এ দিলে এর সঙ্গে মিল হচ্ছে না, সিএবির সঙ্গে সিএবি, কিন্তু মিডিলে তো বিএসি, বি এ একটা সি দিয়ে দাও, কারণ দেখো এখানে এসি আছে, এখানে একটা বি দিয়ে দাও। তাহলে স্যার একটার সঙ্গে একটা তোমার ছেড়ে যদি তুমি কম্পেয়ার করতে পারো, একের সঙ্গে 3, 2 এর সঙ্গে 4, এভাবে তোমার কি হচ্ছে, মিল পাওয়া যাচ্ছে। তাহলে দেখো একইভাবে সিএবি বিএসি, ঠিক আছে, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে, একটা ছেড়ে একটা হচ্ছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে লেগেছে কি তোমার এসিবি এ সিবি সি বি, অপশন বি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো, এগুলো তোমাদের শিখতে হবে, যারা বেসিক আছো, যারা রেগুলার তারা তো পারবে এগুলো। আচ্ছা 13 প্রত্যেকে দেখো যে একটি ট্রেন কলকাতা থেকে মালতীপুর 60 কিমি/ঘন্টা বেগে যায়, পুনরায় কি করছে, কলকাতায় ফিরে আসে 40 কিমি/ঘন্টা বেগে। সমগ্র যাত্রা পথে ট্রেনটির গড় গতিবেগ কত? প্রত্যেকে সঠিক আনসার দাও। আচ্ছা এই টাইপের প্রশ্নগুলো প্রত্যেকে দেখো যে গড় গতিবেগ, তোমাকে বুঝতে হবে যে গড় গতিবেগ জিনিসটা কি। গড় গতিবেগ ব্যাপারটা হচ্ছে ধরো একটা টোটাল ডিস্টেন্স আছে, তুমি গিয়েছো কত বলেছে এখানে 60 কিমি/আওয়ার, এই বেগে ধরো যাচ্ছে এবং ফিরে যখন আসছে তখন 40 কিমি/আওয়ার বেগে, মানে হোল জার্নি টোটাল গড় গতিবেগ তোমাকে বার করতে হবে অ্যাভারেজ। তাহলে মনে রাখবে যখনই কোনো একটা স্থানে গেল, গিয়ে আবার ফিরে এলো, তখন কিন্তু আমরা গড় গতিবেগের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো 2ab/a+b। কি বললাম? 2ab/a+b, এই ফরম্যাট। কেন 2ab হলো? গেল আবার ফিরে এলো, বোঝা গেল? তাহলে সেই ফরম্যাট থেকে আমরা করে দিতে পারি 40 × 60, 40 + 60 এর যোগফল করে দাও নিচে 100, দুটো শূন্য আউট করে দাও। ক্লিয়ার? মানে জাস্ট তুমি মনে রাখবে গড় গতিবেগ একটা সুন্দর ফরম্যাট তোমরা শিখে গেলে, যে যখনই কোনো স্থানে গেল একটা গতিবেগে আবার ফিরে এলো, তখন সমগ্র যাত্রাপথে যখন গড় গতিবেগ বলতে মানে জানতে চাইবে, তোমরা কি করে দেবে, জাস্ট তোমরা একটা সুন্দর ফরম্যাট 2ab/a+b এটা অ্যাপ্লাই করে দিতে পারবে। ওকে, নাহলে xy ধরে করতে হবে, একটু লেন্দি হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট তোমাদের 14, প্রত্যেকে দ্রুত আনসার দাও। ANELIJM এভাবে চলেছে, তাহলে সঠিক আনসার প্রত্যেকে দাও, এ বি সি না ডি। ওকে, তো এই সিরিজটা একটু তোমরা ভালো করে যদি দেখতে পারো যে ANE এভাবে চলেছে, তো বোঝা যাচ্ছে না পরপর যদি তোমরা গ্যাপ নাও, এ থেকে এন অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। এ তোমার মানে হচ্ছে এ মানে হচ্ছে 1 আর এন মানে 14, তাহলে বুঝতে পারছো 13 করে গ্যাপ আছে। তাহলে পরেরটা এন থেকে ই মানে পিছনে রিভার্স আসছে, তাহলে একটা কেমন ভজকট ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে একটা ছেড়ে একটা নিয়ে নাও, তোমাকে বুঝতে হবে যে এর সঙ্গে তার সামনে ফরওয়ার্ড কোনটা, ই আছে, ই থেকে একটা ছেড়ে তোমরা আইতে যেতে পারবে, আই থেকে এম এ যেতে পারবে, মানে ফরওয়ার্ড যেগুলো। ব্যাকওয়ার্ড কোনগুলো? দেখো এল এম এন হয় আমরা জানি, কিন্তু এন থেকে এল বুঝতে পারছো ব্যাকওয়ার্ড আছে, মাইনাস করে করে গেছে, এল থেকে যেতে গেছে মাইনাস হয়েছে, তাহলে এটাও তোমাদের কি হবে, মাইনাস করে করে যাবে। এটা এখানে যাবে, নিচেরটা হবে মাইনাস বলা টার্ম, উপরে হবে প্লাস বলা টার্ম, ঠিক আছে? যাক প্লাস বলা টার্ম, বুঝতে পেরেছো? এ থেকে 4 4 করে গ্যাপ আছে প্রত্যেকটার ভিতরে, ঠিক আছে? ই, তারপরে ই থেকে এল, সরি ই থেকে আই, ঠিক আছে? তো দেখো, তো প্রত্যেকটা উপরে প্লাস ওয়ালা সিরিজ, হ্যাঁ প্রত্যেকের সঠিক আনসার বুঝতে পেরেছি। তাহলে তোমাদের কি হলো, এম মানে জে থেকে তোমাদের কি যাবে, মাইনাস হবে, এইচ হচ্ছে না, হ্যাঁ এটা এইচ হচ্ছে, এই টার্মটা এইচ হচ্ছে, মাইনাস হচ্ছে। আর এম থেকে তোমার এম এন ও পি কিউতে যাবে না, এই টার্মটা হচ্ছে কিউ, বোঝা গেল? একটা প্লাস বলা টার্ম, একটা মাইনাস বলা টার্ম, বুঝতে পেরেছো প্রত্যেকে? এইচ কি হবে প্রত্যেকে ক্লিয়ার? ওকে, নাকি বোঝাবো? দেখো এন থেকে এল হয়েছে, কি হচ্ছে এন থেকে এল, মানে এখানে
আমরা কি জানি এল এম এন হয় না, একটা করে পিছন দিকে ঘটেছে। ক্লিয়ার? তাহলে একইভাবে লাস্ট টার্মকে আমরা যদি খেয়াল করি, লাস্ট টার্ম কি আছে, জে আছে না, জে থেকে আমরা কি বাদ দেব, আমরা কি জানি এইচ আই জে হয়, মানে এখানে একটা আই মিস থাকবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? চলো, তাহলে এখানে এইচ পেয়ে গেলাম, আর ওখানে পেলাম কি এম আছে না, এম থেকে প্লাস করে দাও, এম প্লাস 4 করে দাও, এম এন ও পি কিউ হবে। ঠিক আছে, মানে 4টে করে গ্যাপ থাকবে, মানে 5 করে ধরতে হবে। তো ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো কিউ হবে কিউ। চলো, তো এইচ কিউ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার, তোমরা সিরিজ করেছো এগুলো। আচ্ছা 15 দেখো, এই আই বি এফ জে সি জি কে নেক্সট টার্ম কি হবে, প্রত্যেকে ফটাফট আনসার দাও। নেক্সট টার্ম তোমাদের কি দেবে, এ বি সি অর ডি? বলো। দেখো এই সিরিজটি তোমাদের চলেছে কিভাবে, প্রত্যেকে জলদি করে দেখে নাও। এখানে কিন্তু এ বি সি, তারপরে ডি তো হবেই হবে, ক্লিয়ার? একটা দেখলে বোঝা যাচ্ছে এ বি সি, তারপরে ডি তো হবেই হবে না, ডি হবেই হবে, ই এফ জি এইচ হবেই হবে। ঠিক আছে, আই জে কে এল হবেই হবে, ডি এইচ এল। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 16 দেখো, দারুণ একটা ইন্টারেস্টিং তোমাদের প্রবলেমস আছে, প্রত্যেকে দেখার চেষ্টা করো। যে if every fourth letter in the series is eliminated, the number of vowels remaining in the new series will be। দারুণ একটি প্রশ্ন। কি বলেছে, in every fourth letter in the series is eliminated, the number of vowels remaining the new series will be 1 2 5 or 3। প্রত্যেকে বলো। আচ্ছা, অনেকে মানে বুঝতে পারছো না স্যার এটা আবার কি, ইংলিশে কেন? আচ্ছা দেখো, এভরি ফোর্থ লেটার, আচ্ছা লেটার সিরিজটা আমরা দেখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এইরকম ফরম্যাট প্রত্যেকে দেখে নাও। তো এই যে লেটার সিরিজ আমি তোমাকে এবার কি বলেছি, যে এভরি ফোর্থ লেটারকে যদি এলিমিনেট করা যায়, ফোর্থ লেটার মানে কি, দেখো এ বি সি ডি, টিটাকে আউট করে দাও। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছো যে 4টে 4টে করে যদি আউট করে দাও তোমাদের। এবারে দেখো নাম্বার অফ ভাওয়েলস, নতুন যে সিরিজটি হচ্ছে এখানে কোনো ভাওয়েলের কি কোনো পরিবর্তন হচ্ছে স্যার? সেটা আবার কি? ভাওয়েল মানে কি, এ ই আই ও ইউ, এই 5টি ভাওয়েলের কোনোটা কি কাটা পড়েছে? ভাওয়েল কি কোনো কাটা পড়েছে? না। তাহলে ভাওয়েল তো ভাওয়েলই আছে না, ভাওয়েল 5টি আছে না, 5টি আছে, এখানে কোনো সমস্যা হয়নি। তাহলে চলো সঠিক আনসার, দ্য নিউ সিরিজ উইল বি, সেখানে ভাওয়েল থাকবে কত, 5টি থাকবে। বুঝতে পারছি? চলো নেক্সট প্রশ্নের দিকে এগো, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। পরবর্তী প্রশ্ন 17, নিম্নে শব্দগুলিকে সাজালে কোনটি আলাদা হবে, কোনটি বেমানান হবে? প্রত্যেকে দেখো সঠিক আনসার দাও। ঠিকঠাক অ্যারেঞ্জ করো, ঠিকঠাক রিঅ্যারেঞ্জ করে দেখো যে সঠিক আনসার কি আসছে। একটা কিন্তু অন্য গোত্রে পড়ে যাবে, সেটিকে আলাদা করে দিলে হয়ে যাবে। ও আর আই এন আছে, তাই না? তারপরে এন এ ডি এস এভাবে চলেছে, পি ও আর পি সি ই এভাবে আছে, তো ডি ও জি এল। ঠিক আছে, তো বলো কোনটি আলাদা হবে। ওকে, অনেকে বলছো
দেখো এখানে যদি ঠিকঠাক ভাবে দেখার চেষ্টা করো, বলো দেখি কোনটি? বি বলছো অনেকে। আচ্ছা ঠিক আছে, যারা এখনো বুঝতে পারোনি দেখো প্রথমটা যদি সাজিয়ে নাও, প্রথমটা কি হচ্ছে বলতো, ও আর আই এন কে যদি আমরা সাজাই তাহলে আই আর ও এন, আয়রন যদি লেখা যায় একটা মিনিংফুল ওয়ার্ড আসছে। এটাকে দেখো যদি এস এ এন ডি স্যান্ড করা যায়, একটা মিনিংফুল ওয়ার্ড আছে। সি ও পি পি কপার করা যায় না, এটাকে গোল্ড করা যায় না, গোল্ড গোল্ড। দেখো গোল্ড কপার আয়রন সবগুলি কি মেটালিক, মানে হচ্ছে ধাতু, তাই না? কিন্তু স্যান্ড একমাত্র অধাতু, তাই না, নন মেটাল। চলো তাহলে এখানে স্যান্ড বা NaDS কে আমরা আলাদা করে দিতে পারবো, ঠিক আছে। নেক্সট বলো, পূজা পূর্ব দিকে 10 মিটার হাঁটার পর, এটা তোমরা ডিরেকশন টেস্ট থেকে দিয়েছি, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 10 মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে 7 মিটার গেল, তারপর সে বাম দিক থেকে ঘুরে পুনরায় 12 মিটার, আবার বাম দিকে ঘুরে 7 মিটার। পূজা এখন পূর্বের অবস্থা থেকে কোন দিকে এবং কত দূরে আছে? প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও দেখি। ওকে, তো এটা দেখো 10 মিটার হাঁটছে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে এই যে ইস্ট ওয়াইজ 10 মিটার হাঁটলো, তাই না, 10 মিটার ইস্ট, ইস্ট মানে বুঝতে পারছো তো, এদিকে 10 মিটার, ইস্ট এদিকে হয় এই জন্য ইস্ট করেছি। এবার ডান দিকে ঘুরলো, ডান দিক কি নিচের দিকে পড়বে না, নিচের দিকে গেল 7 মিটার, 7 মিটার। এবার এখান থেকে সে বাম দিকে ঘুরে, তাহলে এখানে যখন এদিকে আসলো তার বাম দিক এদিকে পড়বে, তাহলে সেখান থেকে গেল কোন দিকে? পুনরায় 12 মিটার গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পুনরায় 12 মিটার গেল। এবার ধরো এখানে থেকে ডান দিকে আবার বাম দিকে ঘুরলো, বাম দিকে মানে ওপর দিক হবে, গেল কত? 7 মিটার, আর গেল না, এখানে স্টপ হচ্ছে, এখানে স্টপ। তাহলে এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাই না, এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, স্টার্ট করেছে এখান থেকে গিয়ে এখানে গেল, এখান থেকে এই, এখান থেকে এই, এন্ড করে দিল। তাহলে এখন বর্তমানে স্যার কত দূরে আছে? এই তো 10 মিটার এদিকে গেছিল, এখানে গেছে 12 মিটার। তাহলে বলো এই 12-র প্যারালাল আমরা এটা ধরে নিতে পারি, তাই না? তাহলে সে ঘুরে ঘুরে এখানেই স্টপ হয়েছে। তাহলে এই যে 10 আর এবং 12 যোগ করে দিলে আমার দেবে কত? 22 মিটার ইস্ট, 22 মিটার পূর্ব, ঠিক আছে। ওকে, প্রত্যেকে ক্লিয়ার? ডিরেকশন টেস্ট তোমরা প্রত্যেকে জানো। এখানে আরেকটা জিনিস জানার দরকার আছে তোমার, যারা বেসিক আছো, এর উপরে আমরা নর্থ ধরবো, নিচে আমরা সাউথ ধরবো, এদিকটাকে আমরা ইস্ট ধরবো, এবং এদিকে খাতার তোমার যেটা, এটা খাতায় তোমরা করে নেবে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 12.5% সুদের হারে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা প্রবলেম আছে। চলো তোমরা এমনি তো বেসিক ক্লাস তো করছোই, এবং স্যাটারডে তোমাদের একটা মিক্স সেশন চলবে, সেখান থেকে তোমরা পুরোনো জিনিসগুলো একটু রিভিশন করে নিতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না তোমাদের। প্রত্যেকে চলো সঠিক আনসার দিয়ে দাও যে 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 250 টাকা নাকি 125 টাকা নাকি 150 টাকা নাকি তোমার 75 টাকা? বলো প্রত্যেকে। তো এখানে যারা নতুন আছো দেখো একটা সুন্দর ফরম্যাট আমি তোমাদের বলে দেবো, যে সুদের পার্থক্য যেটা, সুদের পার্থক্যটা আসল যেটা মূলধন এবং সুদের হার থেকে 100 দিয়ে ভাগ করে স্কোয়ার করে দিলে সেটা সমান হয়। কি বললাম? আসলের সঙ্গে সুদের হার বাই 100 স্কোয়ার করে দিলে সেটা আমরা পাবো সুদের পার্থক্য। তাহলে স্যার এখানে আসল কত? 8,000 টাকা, এবং আর এর ভ্যালু কত বলেছে? 12.5,
আচ্ছা একেবারে করি, স্কোয়ার করে দিলে 12.5 দুবার দেবে না, ডাবল দেবে। আর নিচে কত দেবে, 100 স্কোয়ার করে দাও, 4টে শূন্য দেবে, 100 পরে একের পরে 4টে শূন্য, শূন্য 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 আউট করো, শূন্য 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 আউট করো। এবারে দেখো ফ্যাক্ট যেটা পড়ে আছে এখানে, আমি 125 করে দিলাম, ঠিক আছে, কারণ একটা করে দশমিক তুলে দিলাম। তাহলে নিচে স্যার একটা তো 10 ছিলই, দশমিক উপরে উঠলে নিচে আরো দুটো শূন্য আসবে এক্সট্রা, ইয়েস অর নো? তাহলে 25 দিয়ে কাটো, 5 25 সন 125, হ্যাঁ। তো এখানে দেখো, বুঝতে পেরেছো, 4 মানে 25 দিয়ে কেটে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে। তো এখানে 5 8 40, সরি এখানে 8 ছিল, এখানে বুঝতে পেরেছো, এখানে 8 ছিল, এখানে একটা 8000, আমি সেটা লিখতে ভুল করে গেছি, এই 8000 ছিল, মানে এখানে 8 ছিল, বুঝতে পেরেছো, 8 ছিল এখানে একটা, শুধু 8। তাহলে এই 8-এর সঙ্গে এই 8 উড়িয়ে দাও, তাহলে গেল কত তোমার 125 টাকা। ইজি ক্যালকুলেশন, আমি একটু এটা আবার ভালো করে এখানে দেখালাম, ঠিক আছে। এখানে করে দিতে পারতাম যে শূন্য শূন্যের জন্য আরো দুটো শূন্য দিয়ে এক কাটাকুটি করে দিতে পারতাম, একদম ক্লিয়ার দেখানোর জন্য আমি আরেক লাইন করে দিলাম। তাহলে মেন ফরম্যাট কি, সুদের পার্থক্য যেটা সেটা কি হয় আমাদের, পি ইন্টু r/100, তার স্কোয়ার করে দিলে আমরা কি পেয়ে যাব, ডিরেক্ট আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তার সঠিক অ্যান্সার আমাদের কত গেল, 125 টাকা। ক্লিয়ার প্রত্যেকে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট 20, প্রত্যেকে দেখো একটি সংখ্যাকে 221 দ্বারা ভাগ করলে 64 অবশিষ্ট থাকে, যদি ওই একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশিষ্ট কত থাকবে? অপশন এ 65, অপশন বি 13, অপশন সি 12, অপশন ডি হচ্ছে তোমার 40। প্রত্যেকে সঠিক আনসার দাও জলদি। ঠিক আছে, তো এটা দেখো সিম্পল একটা তোমাদের প্রসেস বলবো, যে কোনো সংখ্যাকে 221 দ্বারা ভাগ করলে 64 যখন অবশিষ্ট থাকে এবং সেই সংখ্যাকে যখন 13 দিয়ে ভাগ করব তখন কত অবশিষ্ট থাকবে, তার মানে হচ্ছে যে ভাগশেষ যেটা আমরা প্রথমে পেলাম, শেষে যে ভাগশেষ পেলাম সেই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। তো এখানে দেখো 4 দ্বারা 4 13 52 হয় না, যদি বেসিক থাকো তাদের জন্য এভাবে করতে হবে যে 4 13 52, 52 এক্সট্রা কত 12, তাহলে এই 12 হয়ে যাবে তোমাদের আনসার, ঠিক আছে, এই 12 হয়ে যাবে তোমাদের আনসার। তাহলে তখন অবশিষ্ট থাকবে 12। নেক্সট, বুঝতে পেরেছো প্রত্যেকে? মনে রাখবে যে একটা বড় সংখ্যাকে 221 দ্বারা ভাগ করে যদি 64 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত, 12। দেখো ফটোগ্রাফির একটা লোককে দেখিয়ে রবি বলল সে হয় আমার বোনের বাবার স্ত্রীর একমাত্র ভাই, সেই লোকটির বাবার সাথে রবির বাবার কি সম্পর্ক? বলো, দাদু, কাকা, ভাই না শ্বশুর? রিলেশন থেকে একটা খুব দারুণ প্রশ্ন, খুব ভালো করে দেখো। ফটোগ্রাফির একটা লোককে দেখিয়ে রবি বলল, ফটোগ্রাফির একটা লোককে দেখিয়ে, ধরো এই লোককে দেখিয়ে রবি বলল সে হয় আমার বোনের, সে হয় আমার বোনের বাবার স্ত্রীর একমাত্র। তাহলে দেখো এ হলো আমার বোন, মানে হচ্ছে রবির বোন, রবি তো বলছে না, রবির বোনের বাবা, মানে রবির বাবা, তাই না, একই ব্যাপার। রবির বাবার যে স্ত্রী, সেই স্ত্রীর যে ভাই, সে হলো এই যে এই ব্যক্তি। এই যে স্ত্রীর লোকটির বাবা, মানে এই যে ভাই, মানে লোকটির যে বাবা হবে, সে অ্যাকচুয়ালি স্ত্রীর বাবা, এদের দুজনের বাবা একই।
এবং তোমার বাবা, ধরো রবিটা তুমি, তোমার বাবার সঙ্গে এই বাবার কি সম্পর্ক? শ্বশুর হবে না? তোমার স্ত্রীর বাবা তোমার কি হয় বলো? শ্বশুর হবে না? তাহলে সেই লোকটির বাবার সঙ্গে রবির বাবার সম্পর্ক কি? শ্বশুর সম্পর্ক। সবসময় মনে রাখবে, যখনই কোনো রিলেশন বলবে রবি, রাম, শ্যাম, যদু, মধু, সেই স্থানে তুমি তোমাকে বসিয়ে দেবে, তাহলে খুব ইজি ব্যাপারটা তাদের হয়ে যাবে। যেখানে রবির জায়গায় তুমি তুমি যদি ধরে নাও তোমার বোনের বাবা, তার স্ত্রী মানে তোমার মা, তার ভাই মানে তোমার বাবার শালা, সেই ভাইয়ের বাবা মানে তোমার বাবার শ্বশুর। তাহলে এই, বুঝতে পেরেছো তো ব্যাপারটা ক্লিয়ার? দিয়ে এই লোকটার সঙ্গে তোমার বাবার সম্পর্ক শ্বশুর সম্পর্ক। অপশন ডি গেল সঠিক আনসার। ঠিক আছে, অপশন ডি প্রত্যেকে সঠিক আনসার দিতে পেরেছো আশা করি। প্রত্যেকে সঠিক আনসার দাও জলদি। টাকা 750 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয়েছে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 2:3, বি ও সি এর প্রাপ্ত টাকার অনুপাত 6:5, তাহলে এ কত টাকা পাবে? জলদি প্রত্যেকে আনসার দাও, প্রত্যেকে ফটাফট আনসার দাও। এটা হচ্ছে তোমাদের প্রত্যেকে বলো এটা তোমাদের কিভাবে আছে, রেশিও দিয়ে করলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। এখানে কি বলেছে এ বি সি, তাহলে A:B তোমার কি বলে দিয়েছে? A:B বলেছে 2:3, আর B:C তোমার বলে দিয়েছে কত? 6:5। তাহলে রেশিও করে দাও, 6 দুগুণে 12, 3 6 18, 3 5 15। ঠিক আছে, আর একটু ছোট করে নাও, 3 4 3 দিয়ে যাবে না, পুরোটা যাবে, 3 4 12, 3 6 18, 6 4 5 দিয়ে তোমরা ছোট করে নিতে পারো। এবার দেখো যে মোট যেটা টোটাল বলেছে কত? 750। 6 4 10 আর 5 15, মানে 15 ইউনিট ইকুয়াল তোমার বলে দিয়েছে কত? 750। তাহলে এ কত পাবে? 4 ইউনিট পাবে। বলো 15 কত গুণ? 5 15 50 গুণ, তাহলে 50 × 4 করে দিলে 200 পাবে। কিছু বুঝলে? এভাবে 200 টাকা কি করে পেলাম? 450 টাকা যদি রেশিওতে ভাঙো, মানে সোজা কথা এভাবে করতে পারো, 450 গুণিতক 4/15, ব্যাপারটা এই একই ব্যাপার। 5 15 75, তাহলে 200। চলো নেক্সট, প্রত্যেকে জলদি আনসার দাও, ফটাফট আনসার দাও। বলো, রামের চেয়ে শ্যামের গতিবেগ 20% বেশি, যে দূরত্ব অতিক্রম করতে রামের 6 ঘন্টা লাগে, সেই দূরত্ব অতিক্রম করতে শ্যামের কত সময় লাগবে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা না 12 ঘন্টা? প্রত্যেকে জলদি আনসার দাও, ফটাফট আনসার দাও। আচ্ছা, প্রত্যেকে দেখো, এখানে রামের চেয়ে শ্যামের গতিবেগ 20% বেশি, তাহলে যে দূরত্ব অতিক্রম করতে রামের 6 ঘন্টা লাগে, সেই দূরত্ব অতিক্রম করতে শ্যামের কত সময় লাগবে? তো এখানে তোমরা প্রত্যেকে জানো যে রাম এবং শ্যাম যদি বলা থাকে, তাহলে ক্লিয়ার তোমাকে বুঝতে হবে যে রামের চেয়ে শ্যামের গতিবেগ 20% বেশি। রাম যদি 100 হয়, শ্যাম কত হবে? 120। যে দূরত্ব অতিক্রম করতে রামের 6 ঘন্টা লাগে, তাহলে গতিবেগ দেখো, এটা আমাদের বলে দিয়েছে ধরো 5:6, এটা হচ্ছে তোমাদের স্পিড রেশিও। হ্যাঁ, তাহলে টাইমের সঙ্গে আমরা কি জানি যে টাইমের সঙ্গে স্পিড ব্যস্ত অনুপাতে থাকে, তাই না? তাহলে সেটা হয়ে যাবে 6:5, এটা হবে টাইমের রেশিও। খুব ভালো করে এই জিনিসটা যারা বুঝতে পারবে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। যে দূরত্ব অতিক্রম করতে রামের 6 ঘন্টা লাগে, মানে রামের 6 ঘন্টা লাগছে, বুঝতেই পেরেছো? ঠিক আছে, তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে শ্যামের কত ঘন্টা লাগবে? 6 যদি 6 হয়, 5 5 দেবে, একদম পরিষ্কার জলের মতো ক্লিয়ার, তাহলে শ্যামের সেটা লাগবে 5 ঘন্টা।
ওকে, চলো নেক্সট প্রশ্ন থেকে এগোনো যায়। রেশিও দিয়ে করবে এগুলো, আমরা কোনো সমস্যা হবে না। তাহলে 24, প্রত্যেকে দাও সঠিক আনসার। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 54 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশেষ থাকবে? ঠিক আছে, তো এগুলো কি করব, ক্ষুদ্রতম সংখ্যা বললে তোমরা চোখ বুজিয়ে কি করবে, এলসিএম করে দেবে। কি করবে, এলসিএম করে দেবে। এলসিএম প্রত্যেকে করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 6 9 54, মানে 540 এলসিএম এসছে আমার। কত এসছে? 540। এবার দেখো ফ্যাক্টটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, তার মানে হচ্ছে যে এর সঙ্গে যদি 4 যুক্ত করে দাও, 544টা হচ্ছে অরিজিনাল টার্ম, অরিজিনাল সংখ্যা হচ্ছে 544। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্ন দিকে এগোনো যাক। প্রত্যেকে বুঝতে পেরেছি 544 এটা হচ্ছে টার্ম। আচ্ছা, জেড টি ডাব্লিউ ওয়াই এস ভি এক্স আর ইউ, তাহলে সঠিক পরবর্তী টার্মটা কি হবে? এ বি সি আর ডি, প্রত্যেকে দাও সঠিক আনসার। আচ্ছা দেখো, এক্স ওয়াই জেড পিছন দিক থেকে যদি ধরো, তাহলে তার আগে কি হবে? ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ তো হবেই হবে, তো ডাব্লিউ অনেক জায়গায় আসে, তাই না? তাহলে ডাব্লিউ হলো আমাদের একটা ডাব্লিউ। তারপরে দেখো আর এস টি, কিউ আর এস টি, কিউ একটা হলো, ডাব্লিউর পরে কি হয়? কিউ, এই সরি কিউ হয়, কিউ এর পরে আর আসে না, তাহলে কিউ থেকে আর হবে। তাহলে ইউ ভি ডাব্লিউ টি ইউ, আমরা প্রত্যেকে জানি টি পরে ইউ হয়। সঠিক আনসার ডাব্লিউ কিউ টি, ডাব্লিউ কিউ টি। বোঝা গেল? অপশন সি, দিস ইজ দ্য রাইট আনসার। 26, 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি পার আওয়ার বেগে গেলে কত সময়ে 6 কিমি পার আওয়ার বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? বলো এ বি সি অর ডি। ঠিক আছে, তো এটা তো ক্লিয়ার, বুঝতে পারছো যে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি পার আওয়ার বেগে গেলে কত সময় 6 কিমি পার আওয়ার বেগে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে দেখো একই দিকে যাচ্ছে, এটা বুঝতে হবে যে 78 এবং 6 তোমাকে বিয়োগ করে দিতে, মানে 72 হবে একজনই রিলেটিভ স্পিড। একই দিকে ধাবমান বলেছে, তাই না? একই দিকে বলে রিলেটিভ স্পিড আমরা বিয়োগ করে দিলাম। তাহলে ক্লিয়ার দেখতে হবে 160 বাই 72 ইন্টু 5/18 করে দিলে তোমরা চলে আসবে। তাহলে 4 18 72, 4 5 20, 8 সেকেন্ড দেবে সঠিক আনসার। প্রত্যেকে বুঝতে পারছো? এই ছিল তো ব্যাপার। ঠিক আছে, মানে আমরা কি জানি, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের 100, এটা যে ডিস্টেন্স হচ্ছে 160, তার সঙ্গে স্পিড দিয়ে ভাগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম টাইম। এটা তো প্রত্যেকে জানা উচিত, ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পাবো, স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাবো, এটা হচ্ছে বেসিক ফরম্যাট। আচ্ছা 27, প্রত্যেকে দাও সঠিক আনসার। দারুণ একটি তোমাদের জিয়ে আছে। বরফ যদি শীতলতা হয় তাহলে পৃথিবী কি হবে? ওজন, সমুদ্র, মহাকর্ষ নাকি স্থলভূমি? যদি ওকে, দেখো বরফের একটি যে ধর্ম বা বৈশিষ্ট্য শীতলতা যদি হয়, তাহলে পৃথিবীর এখানে যে মোস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হবে মহাকর্ষ। একদম অ্যাপ্রোপ্রিয়েট যদি বলো, পৃথিবীর সঙ্গে মহাকর্ষটি যাবে।
ওজন, সমুদ্র, মহাকর্ষ এবং স্থলভূমির মধ্যে মহাকর্ষটি হবে সঠিক আনসার, এখানে অপশন সি। ঠিক আছে, থাকতেই হবে, বরফ যেমন শীতল হবেই, পৃথিবীর মহাকর্ষ বল থাকবেই থাকবে। আচ্ছা নেক্সট 28 দেখো, মেশিন তার সঙ্গে একটা স্প্যানার আছে, তাহলে কার্পেন্টার কি হবে? জলদি প্রত্যেকে আনসার দাও, জলদি আনসার দাও, দারুণ একটি প্রশ্ন আছে। হ্যাঁ দেখো এখানে মেকানিক আসে, আচ্ছা মেকানিক স্প্যানার, তাহলে কার্পেন্টার কি হবে? এখানে রিলেশনটা বুঝতে হবে, এখানে কিসের সঙ্গে কি দিয়েছে দেখো। মেকানিক যখন স্প্যানার আসে তাহলে এখানে তোমাদের এটা যন্ত্রপাতি বলেছে, যে কার্পেন্টার কি হবে? কার্পেন্টার তোমাদের এখানে দেখো লাইট উড ফার্নিচার নাকি স, এর মধ্যে দেখো লাইট উড ফার্নিচার এগুলো কিন্তু কার্পেন্টারে কোনো যন্ত্রপাতি টুলস নয়, একমাত্র এই যে লাস্ট টার্ম যারা বুঝতে পেরেছো, লাস্ট টার্মটা হচ্ছে স, SAW। এই স মানে কি কে বলতে পারবে? এই স মানে অনেকটা আমাদের হচ্ছে করাত বুঝো তো, করাত টাইপের। তো এটা হচ্ছে তোমাদের একজন কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রির একটা যন্ত্রপাতি, তাহলে দিস ইজ দ্য রাইট আনসার স। আচ্ছা 29 প্রশ্ন, মার্চ মাসের প্রথম দিন শনিবার হলে শেষের দিন কি বার হবে? প্রত্যেকে জলদি আনসার দাও। সোমবার, বুধবার, বৃহস্পতিবার নাকি শুক্রবার? সোমবার, বুধবার, বৃহস্পতিবার নাকি শুক্রবার? প্রত্যেকে জলদি আনসার দাও। আচ্ছা এখানে মেন ফ্যাক্ট যেটা দেখো, মার্চ মাসের প্রথম দিন শনিবার, মার্চ মাসের প্রথম দিন মানে ফার্স্ট মার্চ যদি তোমাদের স্যাটারডে হয়, সেটা আবার ব্যাক করবে কতদিন পর? 7 দিন পর ব্যাক করে, মানে 1 + 7 মানে 8 তারিখ পড়বে তোমার কি বলো? 8 তারিখ পড়বে তোমার, বুঝতে পেরেছো? সেটা আবার শনিবার পড়বে, স্যাটারডে পড়বে, তার সঙ্গে আবার +7 করো মানে 15 তারিখ। ঠিক আছে, স্যাটারডে পড়বে, তার সঙ্গে 7, ক্লিয়ার? বুঝতে পারছো যে 22 তারিখ সেটা স্যাটারডে পড়বে। ওকে 22 তারিখ স্যাটারডে পড়বে, আবার +7 29 তারিখ পড়বে স্যাটারডে। তাহলে নেক্সট আর দুদিন বাকি আছে মার্চ। আচ্ছা প্রথম জানতে হবে আমাদের মার্চ মাস হচ্ছে 31 দিন, হ্যাঁ না, 31 দিনে হয়। তাহলে 29-এর সঙ্গে স্যাটারডে যদি হয় +2 করলে আমাদের 31 চলে গেল না, তাহলে 31 মানে স্যাটারডে +2 রবি সোম মানে মানডে। ক্লিয়ার প্রত্যেকে? মানডে দিস ইজ দ্য রাইট আনসার। ওকে প্রত্যেকে বুঝলে? জাস্ট মনে রাখবে যে প্রথম দিন যেটা থাকে তার সঙ্গে 7 দিন পর সেটা আবার ব্যাক করে। ঠিক আছে, তাহলে 1 তারিখ যদি হয় তারপরে 8 যাবে, তারপরে 15 যাবে, তারপরে 22 যাবে, তারপর 29 যাবে, তার দুদিন পর তো আমরা 31 যায় না, মানে 31টা আমার দরকার, যে শেষের দিন সেটা হচ্ছে আমাদের মানডে। প্রত্যেকে আশা করি ক্লিয়ার। 30 দেখো, যে কি অনুপাতে 12 পয়েন্ট এত টাকা কেজি দরে চালের সাথে এত টাকা কেজি দরের চাল মিশিয়ে এত টাকা কেজি দরে বিক্রি করা যাবে? মিশ্রণ থেকে আছে, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা প্রত্যেকে দেখো এখানে রেশিও দিয়ে করব। প্রথমে কি বলেছে? 12 এটা, আর একটা বলেছে 16.95, এটা তোমার কত? 14.55 এত দরে বিক্রি করছে ওভারঅল। তাই না? এখান থেকে আমরা অ্যালিগেশন ফরম্যাট ইউজ করব। প্রথমে দেখতে হবে যে এই দশমিকটা দেখো 3টে জায়গায় দুবার করে আছে না, তার আমরা দশমিকটাকে আউট করে দেবো, মনে মনে দশমিকটাকে আউট করে দেবো। একই ব্যাপার 100 দিয়ে ভাগ করতে হবে, সে 3টে জায়গায় একই ব্যাপার। তো প্রথমে আউট করে নেব, এবার সিম্পল বিয়োগ করব, যে বড়টা থেকে ছোটটা 1455 থেকে 1245 বিয়োগ কর 210, সোজা কথায় 210 দিন, তাই না? এবার দেখো নেক্সট টার্ম যেটা তোমাকে করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করো 240। কি করলাম?
বড়টা থেকে ছোটটা, সব জায়গায় বড়টা থেকে ছোটটা করবে। তাহলে এই 0 0 আউট করো। এবার এখানে দেখো 3 দিয়ে করলে 3 8 24, 3 দিয়ে করলে 3 7 21। তাহলে 8:7 অনুপাতে ওই মিশ্রণটি মানে এত টাকা কেজি দরের চাল এবং এত টাকা কেজি দরের চাল মিশিয়ে বিক্রি করলে এত টাকা কেজি দরে বিক্রি করা যাবে, সেটা মেশাতে হবে কত 8:7 অনুপাতে। এটা ইজি ছিল, প্রত্যেকে জানো যে রেশিও দিয়ে এটা করা যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দিকে এগোনো যাক। নেক্সট 31, প্রত্যেকে দাও সঠিক আনসার। একটি চিড়িয়াখানায় পায়রা ও খরগোশ মিলে 200টি, যদি তাদের পায়ের সংখ্যা 580 হয় তাহলে কতগুলি খরগোশ আছে? তাহলে কতগুলি খরগোশ আছে প্রত্যেকে বলো। দেখো এই প্রশ্নগুলি তোমাকে করতে হবে। এখানে 200টি বলেছে পা, কিন্তু 200টি বলেছে টোটাল হেড, মানে মাথা বলেছে 200টি এবং পা বলেছে 580। তাহলে আমাকে ধরে নেবো এটা আমরা র্যাবিট ধরলাম, এটাকে আমরা পায়রা ধরলাম। তাহলে ধরে নেবো 200টি র্যাবিট আছে, তাহলে 200টি র্যাবিটের 4টে করে পা হলে কতগুলি পা হবে? 800টি পা হবে, তাই না? 800টি পা। আচ্ছা ধরে নেবো 200টি পায়রা আছে, 200টি পায়রা 2টি করে পা মানে কত? 400টি পা। ক্লিয়ার, বুঝতে পারছো? কিন্তু অরিজিনাল পা আছে কত? 580। তাহলে এটা এটা এবং এটার অ্যালিগেশন করব, চলো তাহলে 800 থেকে 580 বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের দিচ্ছে কত? 220, তাই না? আর এদিকে তোমার দিচ্ছে কত? 180। আউট করো। 9:11 এই অনুপাতে তোমার দেবে 9 অনুপাতে যদি র্যাবিট থাকে, 5 অনুপাতে থাকবে, 11 অনুপাতে থাকবে তোমার পায়রা। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে কতগুলি খরগোশ আছে? তাহলে এই দুটো মিলে 11 আর 9 কত হচ্ছে বলতো? 20 ইউনিট, তাই না? সেই 20 ইউনিট সমান সমান তোমার বলে দিয়েছে কত? 200টি বলে দিয়েছে, 200টি মাথা। 9 মানে কত? 90টি। তাহলে এখানে খরগোশ আছে 90টি। বুঝতে পেরেছি প্রত্যেকে? আশা করি ক্লিয়ার, বোঝা উচিত। যদি নাও বুঝতে পারো তোমাকে একদম পরিষ্কার বুঝতে হবে অনুপাতটা কত। এখানে যদি র্যাবিট আমার জানতে এসেছে, র্যাবিট আমরা কত? র্যাবিটের অনুপাত কত? 9। আর টোটাল আছে কত? 200টি মাথা বা 200টি মিলিয়ে আছে। 200-র ভিতর র্যাবিট থাকবে কত? 9 বাই নিচে অনুপাতে যোগফল করতে হয়, 11 আর 9 কত? 20। তাহলে 20 দিয়ে কাটো, 10 দেবে, 9 10 90। যদি বলতো পিজিএন, তখন কি করতাম? যদি বলতো পিজিএন তখন আমরা করতাম এই 200টার ভিতরে 11 অনুপাতে আছে পায়রা, 11 বাই 20 করে দাও, 20 10 200, 11 10 110। ঠিক আছে, এটা হচ্ছে পিজিএন। ওকে, প্রত্যেকে ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, আজকে সেশনটি এখানেই শেষ করছি আমি। ঠিক আছে, প্রত্যেকে যেগুলো হলো আর কি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো তো? বলো। নেক্সট আমি তোমাদের ক্লাস নেব, পরবর্তী ক্লাসে যার যা প্রবলেমস তোমরা সেগুলি সেখানে অবশ্যই ক্লিয়ার করা হবে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আমরা এন্ড করে দেবো। ঠিক আছে, তো স্যাটারডে মক টেস্ট অ্যাকচুয়ালি এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে, তো এখানে এন্ড করে দিলাম। ওভারঅল আমরা একটা সুন্দর সেট করলাম, কম্প্যাক্ট, জিআই এবং ম্যাথ মিলে। ঠিক আছে, তো এই সেটটি প্রত্যেকেরই আশা করি বেসিকদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল হয়েছে। তোমরা দেখতে পেয়েছো প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা শিখেছো কিভাবে করতে হবে, একদম বেসিক থেকে আমি ধরে ধরে করালাম। হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নয়। ক্লিয়ার, আশা করি প্রতিটি প্রশ্নই তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে প্রত্যেকের সেশনটাকে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী তোমাদের মানডে। ঠিক আছে, তোমাদের 6:30টার সময়। ঠিক আছে, চলো টাটা, প্রত্যেকে ভালো থেকো। এখানে কিন্তু এন্ড করে দিলাম আজকের মতো এই অবধি। ওকে, চলো প্রত্যেকে ভালো থেকো। প্রত্যেকে কিন্তু সেশনটাকে লাইক এবং শেয়ার করে দিও। আর নেক্সট ক্লাসে তোমাদের আমি মানে ম্যাথস সম্ভবত তোমাদের ডিভিজিবিলিটি করাবো, বিভাজ্যতা যে রুলস নিয়ম যেগুলো আছে সেগুলো তোমাদের করিয়ে দেবো। এবং জিআই তোমাদের অ্যানালজির দুর্দান্ত ক্লাস হবে মানডে ইভিনিং সেশন। তোমরা জানো 6:30 থেকে আমার ম্যাথস থাকে এবং
7:30 থেকে আমার কি থাকে রিজনিং ক্লাস। তোমরা এই দুটি ক্লাসে প্রত্যেকে পার্টিসিপেট করবে। আশা করি তোমাদের আপকামিং যে এক্সাম, তোমাদের যতগুলো এক্সাম আছে আমাদের, যদি তোমরা রেলওয়ে টার্গেট করো, রেলওয়ে গ্রুপ ডি, তোমাদের কিন্তু ম্যাথ জিআই থাকেই, ঠিক আছে। যদি তোমরা কেপি কনস্টেবল, যেটা আমাদের নতুন যেটা মানে ভ্যাকান্সি বার হচ্ছে, সেখানে তোমরা যদি দেখো প্রিলিমসে 25 কিন্তু তোমাদের ম্যাথস আছে এবং 25 তোমাদের রিজনিং, মানে 100-র ভিতরে তোমার 50 শুধু ম্যাথ রিজনিং থেকে আসছে। বুঝতে পারছি প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে অনেকটা, তোমাদের রেলওয়ের দিকে এরকম প্যাটার্নটাই করার চেষ্টা করছে। এবং মেন্স যদি দেখো 85 মার্কসের ভিতরে তোমার কিন্তু 15 সম্ভবত 35 নম্বর তোমার এখান থেকে আছে, বুঝতে পারছো। মানে ম্যাথ জিআই মিলে তোমার 35 নম্বর 50-এর মধ্যে তোমার কিন্তু করতে হবে। তো আস্তে আস্তে তোমরা বেসিক্যালি যদি ম্যাথস জিআই স্ট্রং হও, তোমাদের কিন্তু পরীক্ষা ক্র্যাক করার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। ওকে, চলো এখানে কি ম্যাথ জিআই যদি তুমি সঠিক করতে পারো, সঠিক আনসার মানে রুলস দিয়ে করতে পারো, আনসার কিন্তু সঠিকই আসবে। তাই না? এখানে কিন্তু তুক্কা মারার ব্যাপারটা থাকে না যে মারলে হলো না হলে গেল। সঠিক যদি তুমি অ্যাপ্লাই করো রুলস, তোমার কিন্তু সঠিক আনসারটা দেবেই দেবে, এটা 100% তোমাকে মানতে হবে। প্রত্যেকে বুঝতে পারছো? তো এভাবেই তোমরা পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।